কিছুক্ষণ আগেই হাসপাতালের ভিতর থেকে বের হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সামনে দাঁড়াতেই আবেগ সামলাতে পারেননি তিনি। একাধিকবার চোখ মুছতে দেখা যায়, কথা বলতে গিয়ে কণ্ঠ বারবার ভেঙে যায়। তারেক রহমান জানান, তার মা সাবেক প্রধানমন্ত্রী। দর্শক, বিএনপি জোটে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হচ্ছে তাদের আসন সমঝোতার ব্যাপারে একটা পরিবর্তন। ৩০ নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে। আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি ৩২ নম্বরে। বাংলাদেশের তথাকথিত চেতনাবাজ যারা চেতনা বিক্রি করেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন: বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা সবকিছু কি ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়? এটা কি? তারেক রহমান কয়েকদিন হলো দেশে ফিরেছেন। এই দেশে ফেরার পর থেকে পক্ষে বিপক্ষে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্লেষণগুলো ইতিবাচকই দেখছি। কিছুটা খানিকটা আওয়ামী লীগ শিবিরে নেতিবাচক বিশ্লেষণ এবং আওয়ামী লীগ শিবিরে কিছু মানুষের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগ যারা ইতিবাচক চিন্তাধারার মানুষ তারা কিন্তু উজ্জীবিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। প্রিয় দর্শক, বাংলাদেশের চলমান ঘটনাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশ ভারত যে টানাপোড়েন যে পরিস্থিতি সৃষ্টি, তারই আলোকেই আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন। অংশবিশেষ দেখলেই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। প্রিয় দর্শক, চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। দর্শক, বিএনপি জোটে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। পরিবর্তন হচ্ছে তাদের আসন সমঝোতার ব্যাপারে একটা পরিবর্তন। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে শুধুমাত্র বগুড়া থেকে একটি আসনে নির্বাচন করতে চাইলেও এখন তিনি দুটি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, যার মধ্যে ঢাকাতে একটা আসনে নির্বাচন করবেন তিনি। গতকালকে নির্বাচন কমিশনে ভোটার হয়েছেন তিনি এবং ভোটারের এলাকা হিসেবে বেছে নিয়েছেন ঢাকা ১৭ অঞ্চল, অর্থাৎ গুলশান বনানী অঞ্চল নিয়ে যে ঢাকা ১৭ আসন, সেই আসনের ভোটার হয়েছেন তিনি। তারপর থেকেই সিদ্ধান্ত হয়েছে এবং বলা হচ্ছে নেতাদের অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে ঢাকা ১৭ আসন থেকে যেন তারেক রহমান ভোট করেন। তাহলে ঢাকা ১৭ আসনে যাকে দেয়া হয়েছিল তার কি হবে? এই যাকে দেয়া হয়েছিল তিনি কিন্তু বিএনপির কেউ নন, জোটের প্রার্থী, জাতীয় পার্টির এক অংশ যেটা আন্দালিব রহমান পার্থ, যেটা নেতা, তার ঢাকা ১৭তে নির্বাচন করার কথা ছিল, সেটা বোধহয় আর হচ্ছে না। তার মানে সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেল আন্দালিব রহমান পার্থর। কি হচ্ছে ঢাকা ১৭ আসনকে কেন্দ্র করে? প্রার্থীর পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে? চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে ঢাকা ১৭ অঞ্চলের ভোটার হয়েছেন। ভোটার নিবন্ধনের কাজ গতকালকে সেরে ফেলেছেন তিনি এবং সেই প্রেক্ষাপটেই দৈনিক প্রথম আলো তারা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে তারেক রহমান দুটি আসনে নির্বাচন করছেন, ঢাকা ১৭ ছেড়ে ভোলায় যাচ্ছেন পার্থ। অর্থাৎ পার্থ ঢাকা ১৭তে নির্বাচন করতে পারছেন না, ভোলাতে এখন নির্বাচন করবেন, যে ভোলাতে কিছুদিন আগেই পার্থর রাজনৈতিক অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছিল বিএনপির সমর্থকরা। সেখানে কি খুব একটা সুবিধা করতে পারবেন তিনি? খবরে আরও বড় একটা চমক রয়েছে। চমকটা চলুন একটু জানি। বিস্তারিত খবরে বলা হচ্ছে ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন তারেক রহমান। এই আসন ছেড়ে ভোলা থেকে নির্বাচন করতে যাচ্ছেন এবার জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি আসন বিএনপি ফাঁকা রেখেছে তার মধ্যে গুলশান বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ১৭ আসনও রয়েছে। এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নির্বাচন করার। বাংলাদেশের তথাকথিত চেতনাবাজ যারা চেতনা বিক্রি করেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন: বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা সবকিছু কি ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়? এটা কি বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুযোগ সুবিধা দিতে
চালাইতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে আইনের শাসন অনুপস্থিত থাকবে, বিচার ব্যবস্থা পক্ষপাতিত্ব করবে, এমন কোনো কিছু কি সংবিধানে উল্লেখিত আছে? যদি নাই থাকে তবে কেন তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার প্রশাসন দ্বিমুখী আচরণ করতেছে? 5 আগস্ট সরকার পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে যতগুলা দুর্নীতির মামলা ছিল, 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো যেই মামলা, প্রত্যেকটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। যদিও আপিল করা হয়েছিল, কিন্তু সেটা একটা নাটক ছিল। প্রত্যেকটা মামলা থেকে কোনো প্রকার আইন না মেনে সবকিছু থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। কেন? তারেক রহমান কে? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তারেক রহমানকে সব ধরনের মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে? উত্তরটা কেউ দিতে পারবেন? পারবেন না। তারেক রহমান আপনার আমার মতো এই রাষ্ট্রের একজন নাগরিকও ছিলেন না, তিনি বাংলাদেশের ভোটার ছিলেন না। আপনারা জানেন না হয়তোবা। প্রত্যেকটা বিষয় তারেক রহমানকে একাধিক ছাড় দেওয়া হচ্ছে, কোনো আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কেন? তারেক রহমান কি দুধে ধোয়া তুলসী পাতা, মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রাণী? তারেক রহমান কি নবী? তারেক রহমান কি কোনো বুজুর্গ ব্যক্তি? কেউ না। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে সব আইন কেন ভিন্ন হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আজকে সকালে জিজ্ঞাসা করেছিলাম, নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোনো ব্যক্তি কি বাংলাদেশের ভোটার হতে পারবে কিনা, এবং সেই ব্যক্তি ভোটার হবার পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর যে কোনো ব্যক্তি ভোটার হতে পারবে, কিন্তু সেই ব্যক্তি উক্ত নির্বাচনে, অর্থাৎ ভোটার হবার পর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না। সংবিধানের 126 অথবা 66 অনুচ্ছেদে এই বিষয় নিয়ে খুলাসা করা আছে। এখানে আরেকটা বিষয় আছে, যে ব্যক্তি নির্বাচনী তফসিল ঘোষণা করার পর ভোটার হবে সেই ব্যক্তি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোনো ব্যক্তি, সেটা হোক তারেক রহমান, সেটা হোক সজীব ওয়াজেদ জয়, হোয়াটএভার, নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ভোটার হতে পারবে, কিন্তু সে নির্বাচনে অংশ নিতে পারবে না, সে নির্বাচনে ভোট দিতে পারবে না। তাহলে কেন তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো? এটার উত্তর হ্যাঁ, হতেই পারে সে ভোটার, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারি 12 তারিখের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের সংবিধান যদি এখন পর্যন্ত বলবৎ থাকে, সেক্ষেত্রে তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর যদি 72-এর সংবিধানকে আপনারা ফেলে দেন, ছুড়ে মারেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি নির্বাচন পরিচালনা না করেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো আইন বাস্তবায়ন করতে পারেন, যে কোনো আইন প্রণয়ন করতে পারেন, যে কোনো আইনের শাসন আপনারা দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধান আছে, যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধানের ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে 72-এর সংবিধানকে আপনি চাইলেই প্রত্যাখ্যান করতে পারবেন না, চাইলে আপনি সংবিধান। তার মানে শেখ হাসিনা 32 নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। 17 বছরের নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন, তখন থেকেই বাংলাদেশের ভেতরে এবং বাইরে এই আলোচনাটা একরকমের তুঙ্গে উঠছিল যে নিশ্চয়ই একটা মধ্যপন্থার রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সহনশীলতার রাজনীতি করবার শর্তেই তারেক রহমানকে দেশে ফেরার পক্ষে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কিংবা সমর্থন দেওয়া হয়েছে দেশি বিদেশি শক্তিশালী পক্ষগুলোর তরফে। বাংলাদেশটা যে ধরনের চরমপন্থার দিকে যাচ্ছিল, সেই অবস্থায় তারেক রহমানকেই সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটা অপশন ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটারের যেমন, তেমনি মানে বিদেশের যে সব পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ যে দেশগুলো বাংলাদেশে সবসময় কলকাঠি নাড়তে চায়, সে দেশগুলো, কিংবা এই মানে এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও। তো এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি দু দল যদি এই যা ঘটনা প্রবাহ ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশটাকে, মানে যেহেতু মানে তারেক রহমানের বিএনপিও ভীষণভাবে মুক্তিযুদ্ধের কথা বলছে, যে কথা তারা খুব বেশি যে এর আগে মুক্তিযুদ্ধকে বা মানে এভাবে স্বীকার করে নেওয়া, কিংবা রাজাকারকে রাজাকার বলা, জামায়াতে ইসলামীকে রাজাকারের দল হিসেবে চিহ্নিত করা, এই বিষয়গুলো যেহেতু আগে বিএনপির তরফে এত
এতটা জোরালোভাবে করতে দেখা যায়নি, এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে সে কথাটা বলে বরং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করাকে কোণঠাসা করে রেখেছে বরাবর বিএনপি, জামায়াতের সঙ্গে মিত্রতার রাজনীতি করেছে। সেগুলোতে যখন গত 15 মাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে, ফিরেছেন, এই দেশে ফেরার পর থেকে পক্ষে বিপক্ষে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে। এখন পর্যন্ত বিশ্লেষণগুলো ইতিবাচকই দেখছি, কিছুটা খানিকটা আওয়ামী লীগ শিবিরে নেতিবাচক বিশ্লেষণ এবং আওয়ামী লীগ শিবিরে কিছু মানুষের মধ্যে আমি দেখেছি যে বেশিরভাগ যারা ইতিবাচক চিন্তাধারার মানুষ তারা কিন্তু উজ্জীবিত হয়েছে, তারা এটিকে একটা সম্ভাবনা হিসেবে দেখছেন। কিন্তু কিছু নেতিবাচক মানুষ চরম হতাশায় নিমজ্জিত এবং এটিকে নেতিবাচকভাবেই দেখছে। এই মনে হয় তারেক রহমান এলো মানে তারা আরো শেষ, কিন্তু না, এই শেষের পেছনে আলো আছে। গত পরশু ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও প্রথমবারের মতো আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে মৌখিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যে তারেক রহমানের দেশে ফেরাটাকে ভারত এটিকে একটা নতুন ডেভেলপমেন্ট হিসেবে দেখছে এবং ভারত বাংলাদেশের প্রতি, তারেক রহমান ফেরা পরবর্তী বাংলাদেশের প্রতি কড়া নজরও রাখছে, এমনটাও বলেছে। আমরাও এ বিষয়ে কথা বলেছি। বিভিন্ন গণমাধ্যমের মতো এনডিটিভিও, ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা বিশ্লেষণী রিপোর্ট করেছে বলা যায়। রিপোর্টটা বেশ ভালো মনে হলো, ভালো লাগলো বিধায় আলাপ করতে এসেছি। এনডিটিভি বলছে যে তারেক রহমান এমন এক নেতা যার ভারতকে মোকাবিলা করতে হবে। তিনি সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী, একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও স্বীকার করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা লিখেছে অনলাইন এনডিটিভি। ওই প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কি অর্থ বহন করে তার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টা পরেই জামাতে ইসলামী ঘনিষ্ঠ এক আইনজীবী তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছেন। সেই হুমকির বক্তব্যে ভারতের প্রসঙ্গও ছিল। জামাতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবী শাহরিয়ার কবির, এই যে ইদানিং আপনি টক শোতে দেখেন, আগে কখনো, আজ থেকে 3 মাস আগে কখনো দেখিনি এরকম একজন ব্যক্তি শাহরিয়ার কবির। তিনি, এই লোকটা মূলত বিতর্কিত সব কথাবার্তা বলে আলোচনায় এসছেন, অ্যাটেনশন ক্রিয়েট করার জন্যই এইসব বিতর্কিত কথা বলেন। এই শাহরিয়ার কবির অভিযোগ করেন, দেশে ফিরে এসে তারেক রহমান তার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং ভারতের শর্ত মেনে নিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর ঢাকায় ফিরে প্রথম দিনই যে বক্তৃতা দেন তাতে তিনি দেশের জন্য নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে হওয়া জনসমুদ্র নিয়ে জামাতে গভীর অস্বস্তি দেখা দিয়েছে। 2024 সালের আগস্টে আন্দোলনের সময় জামাত সমর্থন দিয়েছিল সিটিজেন পার্টিকে, ওই সময় ছিল তারা সমন্বয়ক তাদেরকে। ওই আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15.5 বছরের শাসনকালের অবসান ঘটে। এনসিপির নেতৃত্ব স্বীকার করেছেন তারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে আলোচনা করছেন। এটা নিয়ে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে অনেকে জল ঘোলাও হয়েছে এবং পদত্যাগ করার মতো ঘটনা ঘটেছে। এনসিপি শেষ পর্যন্ত আসলে এই দলটাই থাকে কিনা, বা এই দলটা থাকলেও সংসদে একটি আসন নিয়েও যেতে পারবে কিনা, এমন দ্বিধাদ্বন্দ্ব দেখা গেছে। ফলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন মূলত 2 শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি। জামাত নির্বাচনে যে কোনোভাবেই পৌঁছাতে চাইছে, তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ভারতের কূটনৈতিক মিশন। আপনারা কয়েকদিন আগের অবস্থা দেখলেন যে বাংলাদেশের প্রভাবশালী দৈনিকগুলো প্রথম আলো, ডেইলি স্টার, ভারতীয় হাই কমিশন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানটস, উদীচী, হামলা, দেশের প্রায় 100% মানুষ যারা জামাত করেন তারা ছাড়া সবাই মনে করছে যে এই যে জামাতের এতদিনের লম্ফঝম্প, হম্বিতম্বি, এই হম্বিতম্বির ফুলস্টপ হয়ে গেল কিনা যে এই সহিংসতা, এবং এই সহিংসতার পেছনে জামাত দায়ী এটি মনে করছে। আমি শুরুতেই বলেছি যে তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখেন, তবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও স্বীকার করেন। অন্যদিকে জামাতে ইসলামী স্পষ্টতই ভারত বিরোধী, ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও তারেক রহমান এমন এক বাংলাদেশ কায়েমের কথা বলেন যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা